আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি অন্তঃপ্রলা লেখনীতে ফারজানা মনি পর্ব ৪৯। দেখতে দেখতে বেলা গড়িয়ে সূর্য মাঝ আকাশে উঠতে চলল। শিমুল ও পারুল মির্জাবাড়িতে না থাকায় আরো ২টা কাজের লোক রাখা হয়েছে, কিন্তু তাদের রান্না মির্জাবাড়ির কর্তারা মুখে তুলতে পারে না। তাই রান্নার দায়িত্বটা সোনালি নিজেই নিয়েছে। তবে আরিয়ান তাকে অনেকবার বলেছে রান্নাঘরে না যেতে। প্রয়োজনে সে নতুন কাজের লোক ঠিক করবে। কিন্তু সোনালি জানিয়েছে পরিবারটা তো তারই, আর পরিবারের মানুষের জন্য রান্না করতে তার ভালো লাগে। গত ১ মাস ধরে সোনালি বেশ দক্ষ হাতে পুরো সংসারটাকে সামলে রেখেছে। এতে ফরিদা মির্জা নিশ্চিন্ত হলেও তার ছোট ২ জায়ের মোটেও ভালো লাগছে না। তারা কিছুতেই চায় না বড় ভাবির পর মির্জা বাড়ির পুরো সংসার তার ছেলের বউয়ের হাতে যাক। এসব নিয়ে শাহিদা ও মিহিদা বেশ চিন্তিত। শুক্রবার হওয়ায় আলোর আজকে স্কুল নেই। সে ঘুম থেকে উঠেই জানালার পাশে বসে আছে। সেখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রাফিন ভাই জানালার পাশে টেবিলে বসে কিছু লিখছে। আলো মুগ্ধ নয়নে সেদিকে দীর্ঘক্ষণ যাবৎ তাকিয়ে রইল। এর মাঝেই হঠাৎ আঁখি ও পাখি হাজির হলো তার ঘরে। চুপি চুপি এসে পেছন থেকে পাখি আলোর চোখ ধরল, আর পাশ থেকে আঁখি বলল, বলো তো আমি কে? আলো দুষ্টু হেসে বলল, তুই আঁখি। তখনই পাখি খিলখিলিয়ে হেসে উঠে চোখ ছেড়ে বলল, আমি পাখি। আলো এবার দুজনের মাথায় চাকি মেরে বলল, আঁখি জিজ্ঞেস করেছে ওকে, আমি বলেছি আঁখি। একবারও তো পাখি জিজ্ঞেস করেনি ওকে, তাই আমার উত্তরটা ঠিকই আছে। ওর কথা শুনে খিলখিলিয়ে যমজ দুবোন হেসে উঠল। তখনই হঠাৎ পাখি আলোর উদ্দেশ্যে বলল, আলো বাবু, আগামীকাল তো পহেলা বৈশাখ, বটতলায় মেলা হইব, যাইবা না? আলো কিছু বলার আগেই আঁখি বলে উঠল, তুমি কিন্তু না করবা না বুবু, আমরা মেলায় যেতে চাই। দুই বোনের কথা শুনে আলো একটু ভাবুক ভঙ্গিতে বলল, যেতে তো মনে আমারও চায়, কিন্তু সমস্যা হলো বাড়ি থেকে কি আম্মারা যেতে দিবে? গ্রামের যে অবস্থা, দাদাভাই তো বাড়ি থেকে বের হওয়া নিয়ে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে। তখনই দরজার সামনে দাঁড়িয়ে আশা বলল, কি নিয়ে এত আলোচনা হচ্ছে তোদের ভেতর? আলো উঠে বোনের এক বাহু জড়িয়ে ধরে আদুরে কণ্ঠে বলল, আপা, কাল তো পহেলা বৈশাখ, দুলাভাইকে বল না মেলায় নিয়ে যেতে। আশা ভেতরে প্রবেশ করে বোনদের উদ্দেশ্যে বলল, তোরা জানিস না দাদাভাই বাড়ির মেয়ে বউদের বাহিরে বের হতে নিষেধ করেছে। জানি তো আপা, কিন্তু গ্রামের মেলায় না গেলে কি ভালো লাগবে? তুই একটু দুলাভাইকে বোঝা, তুই বললে দুলাভাই অবশ্যই বুঝবে। আশা এবার বিছানায় বসে বলল, তোর দুলাভাইকে বলে কোনো লাভ নাই রে। দাদা ভাইয়ের অনুমতি ছাড়া উনি আমাদেরকে জীবনেও বের হতে দিবে না। আলো এবার হতাশ কণ্ঠে বলল, তাহলে এবার বোধহয় আর মেলায় যাওয়া হবে না। দাদা ভাই জীবনেও রাজি হবে না। আশা লক্ষ্য করলো আলোর কথা শুনে আঁখি ও পাখি মন খারাপ করে ফেলেছে। সেটা দেখে তিন বোনকে কাছে ডেকে কানে কানে কিছু একটা বলল। সেটা শুনে মুহূর্তেই বোনদের ঠোঁটে হাসি ফুটে উঠল। আলোর পিছু পিছু আঁখি ও পাখি ছুটে গেল আড্ডা ঘরের দিকে। রহিমা খালা, বিলের মাছগুলো তাড়াতাড়ি কেটে দিন, আমি অন্য রান্না শেষ করে আব্বাজানের জন্য মাছ রান্না করব। সোনালির কথায় রহিমা বটি হাতে চলে যায় মাছ কাটতে। এদিকে আব্দুল্লাহর মা ও কলি সোনালীকে অন্য কাজে সাহায্য করছে। এরা দুইজন এই বাড়ির নতুন কাজের লোক। আব্দুল্লাহর মা একজন বিধবা নারী। স্বামী অকালে এই রোগে ভুগে মারা গেছেন। সেই থেকে ছোট্ট আব্দুল্লাহকে নিয়েই তার জীবন। আর কলির বয়স ১৭। আর বছর তিনেক আগে তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী তাকে ফেলে দ্বিতীয় বিবাহ করে। তারপর থেকে বাপের বাড়িতেই তার জীবন। কিন্তু একটা অবিবাহিত নারীকে বাপের বাড়িতে বছরের পর বছর পালতে পারলেও একটা তালাকপ্রাপ্ত নারীকে বাপের বাড়িতে দুদিনও ঠিকমতো খাওয়াতে চায় না আমাদের সমাজ। তাই তো বাধ্য হয়ে কলিকে এবারই সেবারই কাজ করতে হয়। সোনালি ওদের দুজনের সাহায্যে দুপুরে রান্নার কাজে ব্যস্ত।
ঠিক তখনই পেছন থেকে আঁখি ও পাখি এসে ওর গলা জড়িয়ে ধরল। আচমকা কাজে সোনালি বেশ ভয় পেয়েছে। ও সামনেই তো জ্বলন্ত উনুন, একটুর জন্য মেয়েটা আগুনে পড়েনি। বড়সড় বিপদ থেকে বাঁচতে পারায় সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে পেছনে ফিরে তাকালো। অতঃপর তিন ননদের উদ্দেশ্যে বলল, কি ব্যাপার তিন বোন একসাথে আহার ঘরে? তোমাদের কি খিদে পেয়েছে? পিঠা ভেজে দেব? ওর কথা শুনে আলো আব্দুল্লাহর মা ও কলির দিকে এক নজর তাকালো। অতঃপর সোনালির হাত টেনে ধরে বলল, ভাবি, একটু আড্ডা ঘরে এসো, তোমার সাথে আমাদের কথা আছে। সোনালি উনুনের হাড়ির দিকে তাকিয়ে বলল, এখন তো আমি রান্না করছি, তোমাদের কথা পরে শুনবো কেমন? ওরা গোঁ ধরে বসে আছে, এখনই শুনতে হবে তাকে। অবশেষে সোনালি আব্দুল্লাহর মাকে রান্নাটা দেখতে বলে গেল ওদের পিছু পিছু আড্ডা ঘরে। সেখানে আপাতত কেউ নেই, তাই আলো সোনালীকে মেলায় যাওয়ার পুরো বিষয়টা খুলে বলল। সোনালী শুনেই জানালো, ছোট সুলতানকে সে এসব বলতে পারবে না। এই লোক যেই রাগী, একবার রেগে গেলে তাকে মাথায় তুলে আছাড় মারতেও দ্বিধা করবে না। কিন্তু আলো, আঁখি ও পাখি তা কিছুতেই মানতে চাইছে না। এর মধ্যে ওদের সাথে যোগ হয়েছে আশা। সেও একই কথা বলছে। তাদের সকলের মতে ভাবি বললে দাদাভাই অবশ্যই রাজি হবে। কি আর করার, বাধ্য হয়ে সোনালীকে রাজি হতে হলো। বাড়ির মেয়েদের খুশি আর দেখে কে? এর মাঝেই দ্বিতীয় তলার বারান্দা থেকে সীমান্ত আশাকে ডেকে বলল, আশা, আমাকে এক কাপ চা দিও তো। সেটা শুনে আশা আহার ঘরে গিয়ে কলিকে চা করে দিতে বলল। আর আলো, আঁখি ও পাখি গেল অন্দরমহলের বাহিরের দিকে। মির্জা বাড়ির পেছনের দিকটাতে গরু ও হাঁস মুরগির খামারের সাথে সাথে যেন ছোট্ট এক ফলের বাগান। চারপাশে সারি সারি গাছ, পাতার ফাঁক দিয়ে রোদের সোনালি আলো মাটিতে পড়ে ঝিকিমিকি করছে। বাতাসে মিশে আছে কাঁচা ফলের টক মিষ্টি গন্ধ। বৈশাখের আগমনী হাওয়া যেন চারদিকে উৎসবের বার্তা ছড়িয়ে দিয়েছে। গাছের ডালে ডালে এখন নতুন ফলের বাহার। সবচেয়ে বড় ও পুরাতন আম গাছটার নিচে এসে তিনগুণ দাঁড়াতেই মাথার উপর ঝুলে থাকা কাঁচা আমগুলো চোখে পড়ল। ছোট ছোট সবুজ আমগুলো বাতাসে দুলছে। কোথাও আবার একটু বড় হয়ে ডগায় হালকা হলুদ আভা ধরেছে। বাতাসে যখন ডাল নড়ছে তখন টুপটাপ করে শুকনো পাতা পড়ছে নিচে। পাখি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, এই দেখো আলো বাবু, কত আম ধরেছে। আর কয়েকটা দিন গেলে তো পাকা আম খাওয়া যাবে। আখি মাথা উঁচু করে তাকিয়ে বলল, কাঁচা আমের ভর্তাও কিন্তু দারুণ মজা। আলো মুচকি হেসে গাছের নিচু ডালে হাত রাখলো। তার চোখে মুখে যেন অদ্ভুত প্রশান্তি। আম গাছের পাশেই একটা বড় কাঁঠাল গাছ। ডাল থেকে ঝুলে আছে কয়েকটা মাঝারি আকারের কাঁঠাল। কাঁটার মতো খোসা নিয়ে সবুজ রঙে ঝুলছে তারা। এখনো পুরোপুরি বড় হয়নি, তবে বোঝা যাচ্ছে আর কিছুদিন পরেই গন্ধ ছড়াতে শুরু করবে। আর একটু সামনে গেলে দেখা যায় লিচু গাছ। ডাল জুড়ে ছোট ছোট লিচু থোকা থোকা ঝুলছে। এখনো লাল হয়নি, সবুজ খোসার মধ্যে ছোট গোল দানার মতো দেখা যাচ্ছে। পাখি হাত তুলে একটা ডাল দৌড়তে গিয়ে বলল, এই লিচুগুলো যখন লাল হবে তখন কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না, আমি একাই অর্ধেক খেয়ে ফেলবো। আখি তখনই ধমক দিয়ে বলল, হুম, আর আমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো নাকি? তিনজনের কথায় হাসির রোল পড়ে গেল। বাগানের একটু পাশে কয়েকটা পেয়ারা গাছও আছে। ডালে ডালে ছোট ছোট সবুজ পেয়ারা ধরেছে। পাতার গন্ধে চারপাশটা সতেজ হয়ে আছে। আলো গাছের নিচে দাঁড়িয়ে চারদিকে তাকালো। দূরে মাঠের দিক থেকে হালকা বৈশাখী বাতাস বইছে। বাতাসে আমের মুকুলের মিষ্টি গন্ধ আর কাঁচা ফলের টক গন্ধ মিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করেছে। হঠাৎ একটা কাঁচা আম টুপ করে মাটিতে পড়তেই পাখি দৌড়ে গিয়ে সেটা তুলে নিল। আহা, একদম টাটকা কাঁচা আম। এবার আলো বলল, এটা রাখ, আরো কয়েকটা কাঁচা আম পারি, তারপর লবণ মরিচ দিয়ে খাবো।
অন্দরমহলের পেছনের দিঘিতে রাফিন গোসল করে ফিরছিল। ফেরার সময় এদের তিন বোনের দুষ্টুমি দেখে হেসে ফেলল। আলো নিজেও সেদিকে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর গাছের নিচ থেকে মাটির চাকা কুড়িয়ে ঢিল ছুড়ল আম গাছে। বাতাসে গাছের পাতাগুলো আবারও দুলে উঠল। দূরে কোথাও কোকিল ডেকে উঠল কুহু কুহু সুরে। বৈশাখ যেন সত্যি মির্জা বাড়ির আঙিনায় এসে দাঁড়িয়েছে। বেলা ৩টা বেজে এসেছে। সোনালি আড্ডাঘর থেকে রুমে এসে দেখলো ছোট সুলতান বিছানায় বসে হিসাবের খাতা ঘাটাঘাটি করছে। সোনালি চুপচাপ এসে পাশে বসলো। স্ত্রীর উপস্থিতি বুঝতে পেরে আরিয়ান হিসাবের খাতায় চোখ রেখেই সোনালির উদ্দেশ্যে বলল, ব্যাপার কি? আজকে স্বর্ণলতা নিজে থেকে আমার কাজ ঘেঁষে বসলো। সোনালি শাড়ির আঁচল আঙুলে পেঁচাতে পেঁচাতে কিছু বলার প্রস্তুতি নিচ্ছে। তখনই আরিয়ান ওর দিকে ফিরে বলল, ভাবছি বিকেলে পারুলকে দেখতে যাব। তুমি যাবে আমার সাথে? সোনালি নিচের দিকে তাকিয়ে বলল, যাব। অতঃপর আরিয়ান উঠে গিয়ে কাছের আলমারি থেকে ২টা ব্যাগ এনে সোনালীকে দিয়ে বলল, এখানে ২টা বোরকা আছে। দেখো তো পছন্দ হয় কিনা। সোনালী ব্যাগ দুটো হাতে নিয়ে না দেখেই বলল, আপনি যখন দিয়েছেন তাহলে নিশ্চয়ই সুন্দরী হবে। আরিয়ান বোধহয় কিঞ্চিত রাগ হলো, তবুও নিজেকে দমিয়ে রেখে বলল, আমি দিয়েছি বলেই সুন্দর হবে সেটা তোমাকে কে বলেছে? সব সময় আমার পছন্দ ভালো নাও হতে পারে। তাই অন্যের উপর নির্ভর করা বন্ধ করো আর নিজের পছন্দকে গুরুত্ব দাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গল্পটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আরেকটি কথা, আজকে ২৬ রোজা। আজকে তো গল্প দিলাম। আগামী ২৭ রোজা অর্থাৎ আগামীকাল থেকে ইউটিউবের সকল কার্যক্রম বন্ধ থাকবে ঈদের পর পর্যন্ত। ঈদের ৩ থেকে ৪ দিন পর থেকে আবারও নতুন করে ইউটিউবে গল্প দেওয়া হবে। আর গল্প দেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে।